একই ধর্মে, কিন্তু বাকি ফেরাকাগুলো কিন্তু আপনাকে মানবে না, আবার হিন্দু মুসলমান মারবে, মুসলমান হিন্দু মারবে, সবাই সবার শ্রেষ্ঠত্ব কায়েম করবে। দেন শ্রেষ্ঠত্ববাদ করলে সব শেষ। তাহলে এগুলোর কোনো সমাধান নাই। সমাধান হলো একমাত্র যদি আপনি এথনিক গোষ্ঠী বুঝবেন কেমনে, যেই রাষ্ট্র আজকের বিষয় বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান হলো আবদুল্লাহ আবু সাইদ। আবদুল্লাহ আবু সাইদ ঢাকা কলেজের শিক্ষক ছিলেন, বাংলার। ওখান থেকে রিটায়ার করেছে, সরকারি কলেজের প্রফেসর। এটা খালি জাস্ট ব্যাকগ্রাউন্ড বললাম, কিন্তু এরকম শিরোনাম দিয়েছি আমি একটা, যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা আসলে ইন্ডিয়ান হেজিমনিকে, ভারতীয় আধিপত্যবাদ, যেসব প্রতিষ্ঠানের উপর বাংলাদেশের চড়ে, যেসব প্রতিষ্ঠানকে দখল করে, যে প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ান হেজিমনির আরো ছড়ানোর পক্ষে কাজ করে, সেই প্রতিষ্ঠানই হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র। কিন্তু সেটা আবার দুই দিক থেকে দেখবেন, যে যারা কমিউনিস্ট, বিশেষ করে বাকশাল গালি দিইনি আমি, আই মিন ইট, বাকশালী কমিউনিস্ট সে আবু সাইদের ভক্ত, সে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভক্ত। যেমন তার সবচেয়ে বড় ভক্তের নাম হলো আমাদের আনিসুল হক, প্রথম আলোর ডেপুটি সম্পাদক, উপসম্পাদক নাকি এরকম কিছু হবে। যারাই ঢাকা কলেজ থেকে পাশ করেছে, পরে বড় বড় জায়গায় ঢুকে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, বেসিক্যালি বড় হয়ে যখন সে ধরেন যে এখন আপনি হাসিনার দালাল হবেন, তাহলে তো ইয়ে লাগে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা জ্যাক লাগে, যে আপনাকে উগয়ে দিবে। তো তখন আপনারা নানান উচ্ছিলায়, নানান কিছু দিয়ে আপনার সূত্র বের করেন। যেমন আমি আমারই বুয়েটের সহপাঠীকে চিনি, যে ফরেন মিনিস্ট্রিতে ছিল, সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছে। সে করতো বাসদ এগুলো করছে। হাসিনার আমলে এসে সে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো। এই উচ্ছিলা দিয়ে হাসিনার দালাল হয়ে গেল, কারণ নাহলে তার পদোন্নতি হচ্ছে না। তো এরকম হয়। সো এরকম একটা বিরাট সংখ্যক আছে যারা আনিসুল হকের মতো, যারা বেসিক্যালি এই সেন্টারটা গড়ে তুলছে, মানে এই টাইপের একটা জোশ গড়ে তুলছে। আর বাকশালের কথা কেন বললাম, কারণ বাকশালেরা আবার অন্য কমিউনিস্টের সঙ্গে কম্পেয়ার করলে তারাও আসলে, আমরা আওয়ামী লীগ হলেও আমরা তো কমিউনিস্ট, আমরা বাকশালী কমিউনিস্ট, এই হচ্ছে তারপর আনিসুল হক একটা বাকশাল। তখন বাকশাল আবার শেখ মুজিব বাকশাল করছিল 1975 সালে, ওই বাকশালটা না, মানে ওই সময়কার বাকশাল না। এরা আমার জুনিয়র, কিন্তু বুয়েটে, কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। সো এরা পরবর্তীকালে আব্দুর রাজ্জাক বাকশাল নামে দল করছিল, এটা অনেকে জানে না। বাকশাল নামে দল করছিল, একটা হলো শেখ মুজিব সব দল মিটিয়ে দিয়ে বাকশাল করছিল, এটা এক জিনিস। আর 81 সালে হাসিনা দেশে ফেরার পরে, 80 শেষে বা 81, রাজ্জাক বাকশাল নামে দল করেছিল, আওয়ামী লীগ বাদ দিয়ে। এরা হলো আনিসুল হক হলো এই বাকশালের, 81 সালের দলটার নামই হলো বাকশাল, মানে ওইটা হলো আওয়ামী লীগ, এটা হলো বাকশাল। সো এটা হলো বাকশাল ছাত্রলীগ, ওইটা হলো আওয়ামী ছাত্রলীগ। এটা প্রায় শতভাগ এই কালের জেনারেশন তো জানেই না। বাকশাল বলতে 75 সালে বাকশাল, শেখ মুজিবের বাকশাল মনে করে। তো আনিসুল হকেরা ছিল এই বাকশাল, যারা বাকশাল নামে দল করেছিল বুক ফুলায়। আব্দুর রাজ্জাকের দল ছিল এটা। হাসিনা কেন দেশে আসলো, পুরা কন্ট্রোলটা নিয়ে নিল, একটা স্লোগান দেখলে বুঝবে, ওদেরকে চিনবেন হয়তো, রক্তের উত্তরাধিকার মানি না। আব্দুর রাজ্জাক একটা বিপ্লবী স্লোগান দিয়েছিল সেই সময়, পুরা ঢাকা শহর চিকা মেরে ভরে দিছিল। হাসিনা দেশে ফিরে 81 সালের 17ই মে এখান থেকে কেন্দ্র করে একটা পর্যায়ে রাজ্জাক এখান থেকে বেরিয়ে চলে যায়, গিয়ে আলাদা দল সম্মেলন করে, আর দেওয়ালে চিকা মারতে থাকতে রক্তের উত্তরাধিকার মানি না।
কতগুলো স্লোগান দেখেন যে হাসিনা যেহেতু রক্তের উত্তরাধিকার হিসেবে দলের নেতা হয়ে গেছে, এটা তারা মানে না, এই স্লোগান দিছিল। এইটা কয়জন জানে? ইভেন আমি মনে হয় না যে যে আওয়ামী লীগ করে সেও জানে। পরবর্তীকালে এরাই আস্তে আস্তে আবার 91 ইলেকশনের পরে হেরে গিয়ে বাকশাল আস্তে আস্তে বাই 94 এরা সবাই আবার আওয়ামী লীগে ঢুকে যায়, মেন আওয়ামী লীগ, হাসিনা আওয়ামী লীগে। সো আনিসুল হক ছিল ওই বাকশাল ছাত্রলীগের নব উত্থিত যে কমিউনিস্ট, তার নেতা। আর কে কে ছিল? অনেকেই লোকগুলাকে চিনে, কিন্তু কেউ জানে না যে তারা বাকশাল করে আসা আওয়ামী লীগ। মোজাম্মেল বাবু 71 টিভির মালিক, সেও আনিসুল হকের বাকশাল ছাত্রলীগ। আজকাল ব্যাংকের মালিক হয়ে গেছে, মার্কেন্টাইল ব্যাংকের মালিক ছিল বোধহয়। ও বাকশাল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। এরকম অনেকে আছে। এই যে রহিম উকিলের ছেলে আমাদের দিনাজপুরের, যেটা চিফ জাস্টিস হওয়ার পথে ছিল। রহিম উকিলের অনেকগুলো ছেলে, 2 ছেলে বোধহয় জাজ, এক ছেলে রেলমন্ত্রী ছিল আছে না। এরা সবাই ছিল বাক্সার, আমি ভুলে গেছি এখন। এনিওয়ে, সো তাহলে ক্রাইটেরিয়া বলতেছি যারা প্রত্যেকে আবার বামপন্থী ছিল, মানে আওয়ামী কমিউনিস্ট, আবার আওয়ামী সমস্তটি আর কি। এনিওয়ে, এর চেয়ে বেশি এখন বলবো না। তো এরা সবাই এই ইয়েকে, আবু সাইদকে কেন্দ্র করে তারাও বিশাল প্রগতিশীল। এদেরকে আর একটা শব্দ দিয়ে আমি চিনাবো, একটা শব্দ দেখে রাখেন, পরে বলতেছি। আবু সাইদ আমাদেরকে আলোকিত হওয়া শিখেছে। আলোকিত কি জিনিস? আপাতত খালি একটা সূত্র দিয়ে থেমে যাব, আমি বলার শেষে, বলার ভিতর দিয়ে যখন আসবে তখন বাকিটা বলবো। আলোকিত আসছে ইংরেজি এনলাইটেনমেন্ট শব্দটা থেকে। এই এনলাইটমেন্ট শব্দটার বাংলা করেছে আলোকিত। এনলাইটমেন্টে কি? এটাই হলো আবার রেনেসার 2টা পর্যায়ে আছে। এই যদি রেনেসা হয় এখানে, তা একটা পর্যায়ে এনলাইটমেন্ট গিয়ে শেষ হয়, আর এরই আর একটা পর্যায়ে হলো রিপাবলিক বা পলিটিক্যালি রাষ্ট্র গড়ে তোলা। তাহলে এর প্রথম পর্যায়টা ছিল রেনেসার প্রথম পর্যায়ে ছিল এনলাইটেনমেন্ট। ডেফিনেটলি পজিটিভ ছিল, কিন্তু একে বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের ধারারা, আবু সাইদ, আনিসুল হক টাইপের লোকেরা যারা এটাকে আলোকিত হিসেবে দেখতে চায়, তারা এর অর্থ করছে এনলাইটমেন্টের বাংলা হলো মুসলমান কোপানো। অরিজিনালি ডেফিনেটলি এনলাইটেড মানে মুসলমান কোপানো না, কিন্তু এরাই জিনিসটাকে বানাইছে মুসলমান কোপানো, ইসলাম কোপানো, হোয়াটএভার বলেন। আপনি আলোকিত শব্দটা আবু সাইদ বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে পাবেন। আমি আরো ডিটেলে পরে যাব, আপাতত খালি একটু বলে রাখি। ধারণাগুলোকে কালে আমি গুছাইতেছি, সামনে আনতেছি, কিন্তু আমি এটা খুবই কড়া শব্দ ইউজ করছি। এটা একটা ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে চালু রাখার একটা কেন্দ্র। এটা একটু বুঝতে পারছেন, যেটাকে বলেছি যেটা মুসলমান কোপানোর সংগঠন। তাহলে এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছে, কেন এরা কারা, কোথেকে আসলো। এর অনেকগুলো পর্যায়ে আছে। বিশ্ব কেন্দ্রের জন্ম 80-র দশকে, এক্স্যাক্টলি এখন ভুলে গেছি, হয়তো 81 এর পরে, যখন সে রিটায়ার করেছে অথবা করবে আবু সাইদ। না, এটা খুবই ভালো যে আপনি সমাজে একটা লাইব্রেরি করতে যাচ্ছেন, এটার মধ্যে খারাপ কিছু নেই। আপনার ভাষায় আপনি নিজেকে, ইয়াং স্টুডেন্টদেরকে মডার্ন বানাচ্ছেন, এটাতে খারাপ কিছু নেই। কিন্তু যখন আপনি এটা করতেছেন ইসলাম কোপানোর জন্য, দেন ইউ আর ডেঞ্জারাস। আপনি ভীষণ ধরনের ক্ষতিকারক লোক একটা। আপনি আসলে একটা হিন্দুত্ব আধিপত্যবাদ আপনি কায়েম করতে গেছেন তো, এবং ওই একই জমিদার হিন্দুর যে টার্গেটটা ছিল, আপনি জমিদার হিন্দুরে আরেকটা উদ্দেশ্য। তাহলে জমিদার হিন্দুকে কিভাবে দেখবো? অ্যাকচুয়ালি জমিদার হিন্দু এভাবে বলছি কেন কথাটা, শুধু হিন্দু বলি নাই, শুধু জমিদার বলি নাই, খুব শর্টকাটে যদি বলি, ঘটনাটা হলো, আমি অনেকভাবে এটা বলছি, আজকে আরেকভাবে বলবো। জমিদার হিন্দুদের অবজারভেশন বা ইন্টারপ্রিটেশন বাংলার হিস্ট্রি সম্পর্কে
বাংলা মানে অবিভক্ত আমরা যখন ইন্ডিয়া ছিলাম। সেই হিস্ট্রি সম্পর্কে তাদের ধারণাটা অদ্ভুত। আমাদের এখানে ব্রিটিশরা আসে 1757 সালে, সিরাজদৌল্লা পতন ঘটায়। কিন্তু অনেকে জানে না যে এরা পতন ঘটালো ব্রিটিশরা, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনের কন্ট্রোল নাই। সেটাকে চালাইছে মির্জাপুরের জামাই, তার সন্তান, এসব লোক। কেন নেয় আমি ডিটেলে যাব না, খালি হেডলাইন একটা বলে শেষ করে দেব। যায় নাই এই জন্য যে এই সময় কলোনি যখন আমাদের মতন দেশে এসে বসতেছিল, তখন ওদের আর একটা প্রবলেম ছিল। প্রবলেম হলো ওদের প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রেঞ্চরা, ওদের প্রতিদ্বন্দ্বী ছিল ডাচরা, পর্তুগিজরা তো আছে ছোট্ট তারা। ওই প্রতিদ্বন্দ্বী দেশে বিশেষ করে ফরাসি দেশদের সাথে যে প্রতিযোগিতা ছিল, সেখানে যে প্রবলেমটা হতো, তারা মনে করেন বাংলার নবাব শাসকদের সরিয়ে পুরা দখল করে নিয়েছে। এখন দেখে যে তোর রাজা হয়তো সমাজেই আছে গরিব মানুষের মতন করে, ফরাসি কলোনি মাস্টার এসে ওর সাথে চুক্তি করে হালাইছে এবং লেখা লইছে যে সে তো রাজা ছিল অরিজিনালি, সেইটা লিখে দিচ্ছে এবার ফরাসি শাসককে, এই তো গেছে গা। এবার ফরাসি আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ লেগে গেল। এই জন্য ফটাফট তারা, এটা সিম্পলি এরকম ছিল না যে আপনি ওকে হয় এবার ওট আমি এখন এটা চালাবো, এই দখলটা করতো না। যুদ্ধে তারা ভীষণ পাওয়ারফুল হিসেবে হারাই দিলেও এটা করতো না। তারা কি করতো, তারা করতো যেটা, অনেক কায়দা ছিল তাদের। সার কথা হলো যে প্রথমে বলতো তুমি পররাষ্ট্রনীতি আমার হাতে থাকে, মানে হলো তুমি চুক্তি করতে পারবে না, ঠিক আছে। আর অনেক দেরি করে নিত, প্লাস আর একটা কাণ্ড করতো। ঠিক আছে, তুমি পানিপথের যুদ্ধ কি অমুক যুদ্ধ হেরে গেছো, অসুবিধা নেই, তুমি রাজাই আছো, তোমাকে এখন চলার জন্য মাসোহারা দিব আমি, একদম রাজা স্টাইলে, কিন্তু তুমি আমাকে এই রাজ্যটা পরিচালনার জন্য আমি লিখে দিবা। আর এই যে আমি মাসোহারা দিচ্ছি, মানে এই তো তোমার সাথে আমার চুক্তি আছে। যুদ্ধে হারে গেলে আবার চুক্তি হয় কেমনে? যাওয়াটা ফোট, তুই তো হেরে গেছস, এটা তো হওয়ার কথা। কিন্তু এখানে যুদ্ধে হেরে গেলে আবার চুক্তি হয়, এবং যুদ্ধের শেষের দিকে যুদ্ধ থামাই দিবে, পকেটের টাকা ঢুকাই দিবে, জেনে বইরে বই ফ্যামিলি নিয়ে খাও, মাসোহারা খাও। না, কেউই 7-8 বছরের বেশি আবার পায় নাই, মানে হিস্ট্রি বলে, সেটা অন্য জিনিস। কিন্তু এটা করা হয়েছিল এই কারণে, যেহেতু ওকে আমি মাসোহারা দিই, ফলে ও চাইলে আর একটা চুক্তি করবে না। অথবা এই যে আপনার আমরা যেটাকে করদ রাজ্য বলি, প্রিন্সলি স্টেট ধারণাটা। প্রিন্সলি স্টেট মানে হলো যে আপনি আগেও রাজা ছিলেন, এখনো আছেন, আগেও রাজ্য তুলছেন, আপনার খাজনা তুলতেছিলেন, এখনো তুলবেন, কিন্তু এই খাজনা ধরেন 30 বা 40%, এক একজন এক এক রকম, যার চাঁদা তুলবেন আমরা দিয়ে দিই, আগের মতন রাজা থাকবেন। আর এই যে কোন রাষ্ট্রের সঙ্গে বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, না না না, এটা করতে পারবেন না। দুইটা জিনিস, প্রতিরক্ষা, ডিপ্লোমেসি বা বৈদেশিক চুক্তি, এগুলো আপনি করতে পারবেন না। এই দুটো আমার এখতিয়ার। খাজনা তোলা, রাজস্ব তোলা, করে খাওয়া, সব আগের মতনই করবেন আপনি। ইভেন সরকার পরিচালনাও আপনার, রাজাগিরিটা সব আপনার, কিন্তু এই দুইটা জিনিস করবেন না। আর আপনার যা রাজস্ব তার 30-40% যে যেমন পারে ওটা আমাকে দিয়ে দিবেন, এটিকে বলে, এই চুক্তিগুলোকে বলে প্রিন্সলি স্টেট। তাহলে দেখেন যতগুলো ধরন আছে, তার ভিতরে মূল কথাটা হলো এই যে ওই তার প্রতিদ্বন্দ্বী আছে, ফ্রেঞ্চরা চলে আসবে, পর্তুগিজরা চলে আসবে, তাদের সাথে যদি গোপনে চুক্তি করে ফেলায়, এই ভয় সেগুলো করতো। এত কথা বলতে হচ্ছে এই জন্য যে ক্লাইভরা মির্জাফরের ছেলে জামাই, তাদেরকে দিয়ে রাষ্ট্র চালাইত। এই করতে করতে অন্তত 62-64, এটাকে বলে, আমরা আর একটা শব্দ ইউজ করি, আমরা এটাকে বলি, আমরা শাসনটাকে বলা হতো ফার্সি ভাষায় দেওয়ানি। দেওয়ানির বাংলা হলো, বা আমরা যেভাবে বুঝি প্রশাসন বলতে পারি, বা অ্যাডমিনিস্ট্রেশন বলতে যা বোঝাই, সচিবালয় আমরা অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার বলতে এটা বুঝাই। সো মোগল আমলে এটাকে বলা হতো দেওয়ানি। আমার কন্ট্রোলে আছে, কিন্তু আমি দেওয়ানি নেই। এই খাজনা তোলা পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বটাই নেই। কিন্তু যুদ্ধে হেরে গেছে সিরাজদৌল্লা, রাত ডিফান্ড করে দিছি, আমি ম্যাঙ্গিচুরে শেষ করে দিছি। আমি মির্জাফরকে বসাইছি, মির্জাফরই আমার চান্দাগুলা দেয়।
কিন্তু আমি নিজে প্রশাসন হাতে নিয়ে নেই, এইটা হলো দেওয়ানি। সো ব্রিটিশরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি নেয় নাই, এরকম একটা অবস্থা ফেলে রাখছিল। দেওয়ানি নিয়ে বসতে বসতে 1757-72 আগে না, এটা অনেক খেয়াল করে নাই। এটা বোধ আরেকটা যুদ্ধ, এর সঙ্গে ব্রিটিশের সাথে আরেকটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হারছিল তারা, এরপরে এইটা ঘটছিল। সেটাও আবার উত্তরপ্রদেশে একটা ফ্যাকশন ছিল। শেষের দিকে প্রবলেম হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তার টাকা নেই। এরপরে সে রানীর সাথে আঁতাত করে রানীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসছে, নিয়ে এসে এখন রাষ্ট্র চালানোর, প্রশাসন চালানোর, সৈন্যের খরচ, বেতন দেওয়া, ইউজ তার বার্ডেন হয়ে গেছে। এই জন্য 72-এর পরে 1772 এরপরে আস্তে আস্তে এরপরে দেওয়ানিটা নিছে। দেওয়ানিটা নিয়ে আর এক প্রবলেম, এ ভাই 1 বছর লাগবে খাজনা তুলতে, কবে খাজনা আসবে ততদিন পর্যন্ত তো বসে থাকা যায় না, ততদিন খরচ চালাতে হবে। তাহলে আবার আরেক প্রবলেম, আরেক ঝামেলা। কেন এত কথা বলছি, এখানে পাবেন এখন না। এইবার সে কেন জমিদার কথাটা আনতেছে, এই জমিদার হলো অ্যাডভান্স খাজনা, তো একটা সাবকন্ট্রাক্ট দিল আসলে খাজনা তোলার, এটি জমিদারি। কেন? ওই যে বলছি তার অর্থ সংকট যাচ্ছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা বললাম আমি এই জন্য, একটা প্রবলেম হলো যে অন্য প্রতিদ্বন্দ্বী আছে কলোনি মাস্টার, আর 2 হলো যে খাজনা তোলার ব্যাপার আছে। সো খাজনা তোলা ইজি করার জন্য, চাঁদা তোলার জন্য সে সাবকন্ট্রাক্ট দিয়ে দিল যাকে, সেইগুলো জমিদার। তাহলে আগে ছিল যে জমি চাষাবাদ করে, আগে বলতে যেমন যদি মোগল আমলের সিস্টেম যদি দেখি, মোগলদের সিস্টেম ছিল যে তুমি খাজনা দিবা, জমির মালিকানা, ইভেন যেটাকে আমরা বলি যে টাইটেল, কার নামে জমিটা? কৃষকের নামে, যে চাষ করছে তার নামে জমি। এইটাকেই জমিদারি সিস্টেম বানাতে গিয়ে, মানে কলোনিয়াল জমিদারি সিস্টেম আনাতে গিয়ে এইবার এটাকে বদলাই ফেললে জমিদারকে বানাই দিল জমি মালিক দিয়া। এবার জমিদার ইচ্ছা মতো চাঁদা তুলছে, চাঁদা দিয়ে 10 টাকা দিলে 2 টাকা হয়তো ব্রিটিশ থেকে দেয়, এরকম অবস্থা হচ্ছে। তাহলে এই জমিদারি ক্লাস শুরু হচ্ছে। আমার এতক্ষণ বলার উদ্দেশ্য ছিল জমিদার, হোয়াট ইজ জমিদার, এটা বোঝানোর জন্য এত কথা, একটু ব্যাকগ্রাউন্ডে গেলাম। ওকে, তাহলে এবার জমিদারের ভিতরে আরেক সমস্যা হচ্ছে। এবার এ ভাবতেছে, হঠাৎ আবিষ্কার করতেছে যে বাংলার 95% কি তারও বেশি, কোথাও কোথাও 100% প্রায় জমিদারের, সব জমিদার গুলা সব হিন্দু। এইবার তার ভিতরে একতা, মানে সব তো তারাই কন্ট্রোল করতেছে, পুরো সমাজ তাদের কন্ট্রোলে। এইটা যখন সে রিয়েলাইজ করতেছে, এটা ধরেন রাফলি 1815 সালের দিকে এসে, এটা সবচেয়ে ব্যাপক চেঞ্জ গুলা ব্রিটিশ শাসনে হয়েছে এই সময়টা। যেমন ব্রিটিশরা আমাদের এখানে এসে স্কুল খুলতেছে, টোল মাদ্রাসা ফালাই দিয়া প্যারালালি 1815 সালে। রামমোহন রায়ের পলিটিক্যাল বক্তব্য, এখন বুঝি এটা পলিটিক্যাল, নিয়ে আসতেছে, আত্মীয় সভা খুলতেছে 1815। সো বেশিরভাগ জিনিসগুলা কিন্তু রিমার্কেবলি এই সময়টা হয়েছে। দেখেন 1772 থেকে 1815, 28 আর 15, এই 43 বছর, 2, 3, 4, 8, 5, 13, 2, 3, 4, এর মধ্যে এই ব্যাপক, মানে ততদিনে জমিদার স্থিতি হয়ে গেছে। জমিদারি প্রথা চালু হয়েছে 1772 নিয়েছে, জমিদারি সিস্টেম চালু হয়ে যাচ্ছে 1789 সালে। মানে এটা চালু করতে তার সময় লাগছে, কিন্তু দেখেন 17 বছর প্রায়। এরপরে এই জমিদারিটা আবার থিতু হতে পারছে না, এই জমিদারিটা থিতু হচ্ছে 1800 সালে এসে। কেন? আপনি যদি দেখবেন প্রথম যে জমিদারের আইনটা বানায় ব্রিটিশরা, সে আইনের ভিতরে রিফর্ম করতেছে। যেমন প্রথম দিকে জমিদারি দিলে জমিদারি নেওয়ার লোক কম আসতে চাচ্ছে না, তখন ওদেরকে আকৃষ্ট করার জন্য বলতেছে তোমাদের নামে টাইটেল দিব। আর শুরুতে টাইটেল দেয় নাই, টাইটেল লোভ দেখেছে। সেকেন্ড বলছে যে আমি যদি চাঁদা তুলি আর আমি যদি খাজনা তুলি, ধরা গেল যে কৃষক খাজনা দেয় নাই, প্রজা খাজনা দেয় নাই, দিতে চাই নাই, তাহলে আমি কি করবো? এনফোর্স করতে পারবো? এখন তুমি আবার এনফোর্সমেন্ট লিগ্যালিটি প্রশ্ন আছে, তুমি আমাকে করতে দিবা? তুমি তো কলোনিয়াল মাস্টার, তোমার উপরে মাতবরি হয়ে যাবে না? তুমি এটা অ্যালাউ করবা? তখন বলছে না, ঠিক আছে। জমিদার নিজেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করে, আমাদের
আর্মি যেমন এসটিসি পাওয়ার হোল্ড করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে গেছে এরকম। ফলে জমিদার ধরে নিয়ে এসে ওর যেটা কুঠি বাড়ি বা খাজনা তোলার বাড়ি, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, যেটা সেখানে পাশে একটা রুম রাখছে যেখানে কাউকে বন্দি করে রাখতে পারে, এই পাওয়ার ছিল ম্যাজিস্ট্রেটে। এগুলো একটার পর একটা তাকে সুযোগ দিয়েছে, দিয়ে এই জন্য স্টেবল হইতে জমিদারের আইনটা প্রথাটা স্টেবল হতে 1800 সাল পর্যন্ত লেগে গেছে। এই জন্য বলছে 1815-তে এসে এইবার এই জমিদার হিন্দুর বোধ আসতেছে যে উই আর দ্য কিং। এখানে শেষ না, এরপরে আরো মারাত্মক। সে আবিষ্কার করতেছে, আমার সে ইতিহাস বানাইতেছে একটা, মানে পুরানা কি হয়েছে তার ব্যাখ্যা সে নিজে তৈরি করতেছে। এই যে মোগল দেখছো না, মোগলদের উত্থান কবে? 1526-কে যদি আমি ধরি যে প্রথম মোগল সম্রাট বাবর জিতলো কবে, কার বিরুদ্ধে জিতলো? এটাই হলো পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধে তার ইব্রাহিম লোদির সাথে তার যুদ্ধ হচ্ছে, সে জিতেছে। জিতে যে নতুন এম্পায়ার চালু করলো সেটা হচ্ছে মোগল এম্পায়ার। তাহলে এই পানিপথের যুদ্ধ যেহেতু 1526, সেই হিসেবে আমি বলতে চাচ্ছি এই হলো বাবরদের মোগল সাম্রাজ্য শুরু। ওকে, এখন এই জমিদার হিন্দুরা ব্যাখ্যা দিচ্ছে, বুঝলা না, এই মোগল আমল মুসলমানদের, এই মুসলমানদের ভাঙ্গা এই প্রথম আমরা হিন্দুরা জয়লাভ করছি, এবং পুরা বাংলার অ্যাডমিনিস্ট্রেশন আমাদের হাতে। 95 ভাগের বেশি জমিদার হলো আমরা। এই যে ব্যাখ্যাটা দিচ্ছে খেয়াল করে দেখেন, খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা এটা। অথচ এই ব্যাখ্যার কোনো ভিত্তি নাই। কেন? মোগলরা কি মুসলমানের শাসন কায়েম করছিল? খুব সিরিয়াস স্ট্রেট প্রশ্ন। উত্তর হলো যে না। প্রমাণ? আচ্ছা ভাই, আপনি যদি মুসলমানের শাসন কায়েম করেন তাহলে আপনার সেনাপতি কি হিন্দু হইতে পারে? এটা উত্তর দেন। আপনার মোগলদের সেনাপতি মানসিং কেমনে হয়? এমন খুব বিশ্বস্ত, দক্ষ। এটা প্রমাণ করতো যে আসলে মুসলমান কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য সে করে নাই। হ্যাঁ, তবে একটা জিনিস, তার ডেফিনেটলি মুসলমান ছিল, আচার আচরণ তো থাকবেই। এটা আবার এই যে যোধা আকবর বলে যে কাহিনীটা, এটা থেকে তো বোঝা যাচ্ছে যে সে রাজপুতদের ঘরের মেয়ে নিয়ে আসতেছে বিয়ে করে। কেন? এটা পুরোনো দিনের কাহিনীতে আমরা দেখেছি এটা, যে যুদ্ধ সংঘাত কমানোর জন্য যার সাথে যুদ্ধ লাগতেছে, যেই এথনিক গোষ্ঠীর সাথে, তার সাথে একটা বৈবাহিক সম্পর্কে যারা যাওয়া, মারামারি করা, এরপরে বাকিটা আপোষে ভাগ বাটোয়ারা করে নেওয়া। তো যোধা আকবর ছিল তাই, রাজপুত ঘরের একটা মেয়েকে নিয়ে এসে আকবর বিয়ে করতেছে, এবং রাজি হচ্ছে যে তার বাসায় বসে সে তার মন্দির স্থাপন করতে পারবে। কথা বুঝছেন? আমরা যোধা আকবর সিনেমাটা দেখে বা কোথাও হিস্ট্রি গেলে বই পেলে পড়ে নিন। তারপর আগের দিন বলেছিলাম যে হুনদের সাথে, হুন আর একটা এথনিক গোষ্ঠী, হুনদের সাথে রাজপুতদের বিয়ে হয়েছিল কেন? রাজপুতরা তো যোদ্ধা জাতি হয়ে গেল কেন? কারণ হুনরা ছিল যোদ্ধা। হুনদের লগে মাইয়া বিয়ে দিচ্ছে, দিয়ে লড়াকু বাচ্চা পাইছে, ওটা দিয়ে রাজপুতরা হয়ে গেছে বিখ্যাত। খুব লড়াকু জাতি। আমাদের এখানে যত পুরোনো দিনের এই রাজা সৈন্য সামন্তের গল্প দেখেন, সব দেখবেন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে নাটক সিনেমাগুলোতে সব হলো রাজপুত। হবে দেখবেন, রাজপুত মানে রাজস্থানী যারা, রাজস্থানটা হলো পাঞ্জাবেরও পরে এবং অনেক বেশি পাকিস্তানের বর্ডারে, এরকম একটা জায়গায় হলো রাজস্থান বা রাজপুত না, এরকম বলে কেউ কেউ। বা ইদানিং দেখবেন অনেক সুফি গান বা আমাদের ইয়েতে ইউটিউবে রিলে অনেক বেশি গান আসতেছে, ওখানে দেখবেন সবই আসলে রাজপুত না। আমি যাচ্ছি না, ওদিকে অনেক বেড়ে যাচ্ছে কাহিনী। তাহলে তাদের গল্প সত্য নয়। এই জমিদারের যে ব্যাখ্যা দিচ্ছে, পরে বাংলার জমিদারের যে ব্যাখ্যা দিচ্ছে, আমরা এটা প্রতিশোধ নিলাম, আমরা সব কাম করে হালেছি। সো এটা জাস্ট হেজিমনিটা একটা, এই হচ্ছে হেজিমনিটা শুরু হচ্ছে এখান থেকে। আর একটা কথা বলে দিই, এরা আসলো কই থেকে? জমিদার যারা পয়সা আছে, তো পয়সা দিয়ে তো জমিদারি কিনতেছে ব্রিটিশদের কাছ থেকে, আগাম পয়সা দিতে হচ্ছে। এই লোকগুলো পয়সা পাইলো কই? এদের ক্যাপিটালটা আসলো কই থেকে? এখানে কাহিনীটা আছে আসলে। জমিদারদের ক্যাপিটাল, জমিদারি কেনার ক্যাপিটাল পাইলো কই? দেখেন, সিরাজদৌল্লার পতন হচ্ছে 1757। ফাইনালি
আপনার 72-এ নিচ্ছে, দেওয়ানি নিচ্ছে ব্রিটিশরা দেওয়ানি নিয়ে এইবার স্টেবল করতে করতে জমিদারি প্রথা দিতে দিতে জমিদারি প্রথা দিচ্ছে 1789, স্টেবল হতে লাগছে 1815 সালে গিয়ে এবার পাল্টা জমিদাররা সামাজিক নিয়ন্ত্রণ আধিপত্য কায়েম করে ফেলছে। কবে? 1800 পর থেকে, এই জন্য 1815 বলছি এই কারণে অনেক, যেহেতু ওই সময় সবচেয়ে ব্যাপক পরিবর্তনটা হয়েছে। তাহলে এই যে 1756 থেকে 1800 ধরেন যদি, প্রায় 43 বছর, এই 43 বছর জমির খাজনা তুলছে কে? এটা ফান্ডামেন্টাল প্রশ্ন। সিরাজউদ্দৌলার আমলে জমিদার, দেওয়ান, রাজার সেট করা অ্যাডমিনিস্ট্রেশন, তো তারাই খাজনা তুলবে। তাহলে 1757 পরে রাজাই উৎখাত করে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের জামাই মির্জাফরের জামাইরা নাই তুলছে, তো মির্জাফরের জামাইরা নাই তুলছে, তা তো বোঝা গেল কিছু তবু আছে সিস্টেম, কিন্তু আস্তে আস্তে মির্জাফরের জামাইরাও গায়েব হয়ে যাচ্ছে 72-এর পরে। তাহলে তখন তুলতেছে এই জায়গাটায় দেখা যাচ্ছে যারা দেওয়ান ছিল, যারা খাজনা তোলার কর্মচারী ছিল, তারাই আগের অভ্যাস বশত গিয়ে খাজনা তুলে নিয়েছে, কিন্তু খাজনাটা তুলে নিয়েছে কাকে জমা দিবে? রাজা তো নাই। এইবার বুঝতেছেন ক্যাপিটালটা ফর্মেশন হচ্ছে কার হাতে? এই অব্যবস্থাটার সুযোগ নিচ্ছে তারা পাক্কা 43 বছর ধরে। ফাঁকে ফোঁকে দিয়ে কেউ একজন জমিদারের নাই টাকাটা পকেটে পুরো লইছে, কৃষকের কাছে গিয়ে, প্রজার কাছে গিয়ে ঠিকই তো খাজনা নিয়ে আসছে। এইটাই ক্যাপিটাল হিসেবে হাজির হচ্ছে ওদের কাছে। আর এইসব রাজকর্মচারী, হিন্দু রাজকর্মচারী এই কাণ্ডটা বেশি করছে। তারা সংখ্যা দিক থেকে আমরা দেখতেছি, যখন জমিদার হইলো, টোটাল জমিদার 95% বেশি জমিদার হচ্ছে হিন্দু, মানে যাদের হাতে পয়সা আছে, ওই দেওয়ানি কিনতে পারে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই যে এখন এই জমিদার হিন্দুর আধিপত্য তৈরি হচ্ছে কি করে? একটা সে ব্যাখ্যা দিচ্ছে যে মোগল মুসলমান ছিল, আর এবার নিজের হেজিমনি কায়েম করতেছে, তো আমরা সংখ্যায় বেশি, আর বুঝাচ্ছে দেখো এইবার পাইছি, এবার কিন্তু হাতছাড়া করা যাবে না, আমার মুসলমান না নিয়ে যাবে, এসব ব্যাখ্যা দিচ্ছে নিজেদের মধ্যে। এবং এইটা পাইছি মানে আমরা, এটা তো আমাদেরই ছিল, এই জন্য এটা আমাদের হাতে। এখানে আরো কিছু কথা বলে রাখা ভালো, নাহলে ঠিক এটা বুঝতে পারবেন না। ওরা যে জাস্টিফিকেশন দিচ্ছে, এখানে আবার একটা সার কথা আছে। সার কথা হচ্ছে এথনিক শ্রেষ্ঠত্ব, বা এথনিক লাগবে না, শ্রেষ্ঠত্ববাদ। মানে এই যে জমিদারির চেপে বসতেছে, এখান থেকে বেরিয়ে আসার পথ কি? এবার যদি প্রশ্নটা করি, ইরেসপেক্টিভ অফ হিন্দু মুসলমান, ক্যাসালের ভেতরে যাওয়া যাবে না। প্রবলেমটা কি আসলে? অরিজিনাল প্রবলেমটা কোথায়? আমরা কি তাহলে জমিদার হিন্দুর আধিপত্যের বিরুদ্ধে আমরা এটাই মুসলমানদের আধিপত্য কায়েম করবো? এরকম করলে কি প্রবলেম হবে? এইটার উত্তর পাবেন এই ধারণাটার মধ্যে। জমিদার হিন্দু ব্যাখ্যা দিচ্ছে মোগলটা ছিল মুসলমানদের, তাই আমি জাস্টিফাইড। খেয়াল করে দেখেন, তাহলে এর ভিতরে আছে একটা শ্রেষ্ঠত্ববাদ, আমরা হিন্দুরা শ্রেষ্ঠ। জাস্টিফিকেশন কি? ও আগে তো সবাই হিন্দু ছিল। কি আজীব কথা, তো সবাই বৌদ্ধ ছিলেন, সবাই জৈন ছিলেন, আমরা সবার সবসময় একই রকম হয়েছে নাকি? গ্লোবাল এগুলো চেঞ্জ আছে। আমরা সবাই অনুসারী ছিলেন, উপনিষদ থাকছেন নাকি সবাই বেদের মধ্যে আছেন? চেঞ্জ হয়েছে, বেদ চেঞ্জ হয়েছে, উপনিষদ আসছে, বুদ্ধিস্ট আসছে, জৈন আসছে। আমি বললেই হবে নাকি যে সব আপনারা একই রকম ছিলেন? এটা হয় না তো, মানুষ তো বদলাবে। আমরা অরিজিনাল। আচ্ছা আসেন অরিজিনাল গল্পে আসেন। এরা প্রত্যেকে আসছে এই যে স্বস্তিকা চিহ্ন আল্লাহরা, যার ভিত্তিতে দক্ষিণ আর উত্তর ভারত ভাগ হয়ে আছে। দক্ষিণের কখন মেনে নেন এই নতুন জীবনী? তাহলে আপনাদের অরিজিন কি? হিন্দুর অরিজিন কি? আবার দক্ষিণী ভারতটা আলাদা হলো কেন? উত্তর ভারত আলাদা কেন? তা আপনারা একই ছিলেন না, এই কথার কোনো ভিত্তি নাই তো। আবার এক ছিলেন এই কথার কোনো মানে নেই। ইন্ডিয়ার অরিজিনালি 18টা বড় বড় এথনিক গোষ্ঠী আছে, এবং এই 18টাই আবার উইদিন সিন্ধু সভ্যতার ভিতরে। তাহলে অরিজিনাল এথনিক গোষ্ঠী হচ্ছে সিন্ধু সভ্যতা, কিন্তু সিন্ধু সভ্যতার ভিতরে অন্তত আরো 18টা সাব এথনিক গোষ্ঠী আছে, যেমন বাঙালি একটা, গুজরাটি একটা, মারাঠিরা একটা। এভাবে অন্য ভাই বললে যে ইন্ডিয়াতে এখন যে রাজ্য বলে, ওরা যেটাকে প্রদেশ বলে, প্রদেশ ব্রিটিশরা বলতো, ওরা বলে রাজ্য এখনকার হিসাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ওটা রাজ্য, আর ব্রিটিশদের হিসাব অনুযায়ী এগুলো হলো প্রদেশ। সো এগুলা এখন ইন্ডিয়ার ভিতরে আছে টোটাল বলতে 29টা রাজ্য। তার ভিতরে আবার এই যে যেমন নর্থ ইস্টের 7টার ভিতরে আছে, তো ছোট ছোট তো,
কিন্তু ওগুলো তো রাজ্যের মর্যাদা পাচ্ছে। আবার গুজরাটও একটা রাজ্য। তো সেই জন্য বড় বড় রাজ্যগুলো ধরলে 18টা, এই 18 ধরনের এথনিক গোষ্ঠী আছে। বাঙালি, গুজরাটি, মধ্যপ্রদেশের ওরা যারা, মারাঠি, আপনার উড়িষ্যা, বিহার, উড়িয়া যেটাকে বলছি আমরা। সো এইবার 18টা গোষ্ঠী, 18টা এথনিক গোষ্ঠী বলা হয়। তাহলে এথনিক গোষ্ঠী তো সাব এথনিক গোষ্ঠী বলতে পারেন আপনি। এথনিক গোষ্ঠীর ভিতরে আবার সাব এথনিক গোষ্ঠী আছে। তো আসলে আমার মূল বক্তব্য আছে যে যে কোনো একটা এথনিক গোষ্ঠীকে শ্রেষ্ঠত্ব, আমি শ্রেষ্ঠ বাকিদের উপরে, এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, ক্ষতিকারক ধারণা। এখন আমি এটা বললাম এথনিক গোষ্ঠী দিয়ে, এই এথনিক গোষ্ঠীর ভিতরে ধর্মীয় গোষ্ঠী হইতে পারে, আমার ধর্মটা শ্রেষ্ঠ, দেন শ্রেষ্ঠত্ববাদ করলে সব শেষ। কেন শেষ? শ্রেষ্ঠত্ববাদীটাই আপনি যে কোনো দেশ গড়েন, ইন্ডিয়া গড়েন, একালের ইন্ডিয়া বা একালের বাংলাদেশ বা একালের পাকিস্তান, ওই রাষ্ট্রটাকে ধরে রাখতে পারতেন না, কারণ ওর ভিতরে তো অসংখ্য এথনিক গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠীর ধর্ম ফারাকাওয়ালা গোষ্ঠী আছে। কাজে এর ভিত্তিতে যদি সবাই এক একটা করে শ্রেষ্ঠত্ববাদ কায়েম করে, তাহলে ওরা এক থাকতে পারবে না। ভাঙতে ভাঙতে দেখা যাবে প্রতিটা গ্রাম ভেঙে গেছে, বড় রাজ্য রাষ্ট্র ভাঙছেই। আপনি যখন বললেন যে আমাদের পাহাড়িদেরকে আমরা রাইট দেব না, পাহাড়ির চেয়েও বাঙালি শ্রেষ্ঠ, শেখ মুজিব যেটা বললো তোরা বাঙালি হয়ে যা, এরকম একটা গাধার মতন কথা। পাহাড়িদেরকে, পাহাড়ি এথনিক পরিচয় আপনি বললে হবে তোরা কাল থেকে বাঙালি হয়ে যা, ওরা বাঙালি হয়ে গেল। জিনিসটাকে এত সোজা। তো এটা তো শেখ মুজিব এটা এথনিক শ্রেষ্ঠত্ববাদ দিয়ে কথা বলছে। ডেঞ্জার পার্ট হলো এটা। তো এবং এই যে ক্যাচালটা বাজি দিয়ে গেছে, ক্যাচাল তো এখনো চলতেছে। তারপরে দেখেন শ্রেষ্ঠত্ববাদের আরেক প্রবলেম তৈরি করছে আমাদের রামমোহন, এত বুদ্ধিমান লোক। রামমোহনই প্রথম লোক যে বুঝতে গেছে যে আমরা যে একটা রাষ্ট্র বানাবো ব্রিটিশদের মতন, সে রাষ্ট্রটা কেমন রাষ্ট্র হবে। ওর মাথাতেও চিন্তা ছিল একটা এথনিক রাষ্ট্র। কিরকম? এথনিকটা হতে হবে ধর্মীয় এথনিক, ধর্মীয় অর্থে গোষ্ঠী। ঠিক ধর্মীয় এথনিক বলা মানে হয় না, ধর্মীয় গোষ্ঠী আর কি। ও মনে বুঝেই নাই যে ব্রিটিশ রাষ্ট্রটা ধর্মীয় রাষ্ট্র না, ওরা এথনিক রাষ্ট্র বানাইতে গেছে। রাষ্ট্র মাত্র এথনিক গোষ্ঠী বুঝবেন কেমনে? যেই রাষ্ট্র নিজেকে বলবে আমি জাতীয়তাবাদী, জাতিবাদী বা জাতীয়তাবাদী, এইটা হলো এথনিক রাষ্ট্র। চেনার উপায় সবচেয়ে সহজ হলো, দেখবেন যে বলতেছে আপনি কি করেন, আমরা বাঙালি জাতীয়তাবাদী স্বাধীন করছি বাংলাদেশ, শেখ মুজিব। আর এটাকে ডাই ডাউন করতে গিয়ে জিয়াউর রহমান বলতেছে ভাই জিওগ্রাফিক্যালি করো, আমরা সবাই বাংলাদেশি। এটা হচ্ছে এটাকে প্রশমিত করার চেষ্টা করতেছে জিয়াউর রহমান। ওটাও জাতীয়তাবাদ, কিন্তু ভৌগোলিক বলে দেশের ভিতরে যারা আছে সবাই এক জাতি হচ্ছে। কম্পারেটিভলি ওই জাতিবাদের এথনিক ধারণাটাকে মসৃণ করে দিচ্ছে আর কি, অত শার্ট না, আমার শ্রেষ্ঠত্ববাদ হইতে হবে এরকম না। তাহলে শ্রেষ্ঠত্ববাদ হচ্ছে অরিজিনাল প্রবলেম, আর তার সাথে জড়িয়ে আছে এই জাতি ধারণাটা। জাতি ধারণা থাকলে শ্রেষ্ঠত্ববাদ আসবে। ওই জাতির ভিত্তিতে আমি অমুক জাতি ফলে আমি শ্রেষ্ঠ, আমি জার্মানি থেকে আসছি আমার চোখ নীল, আমি শ্রেষ্ঠ বলে আপনি ইহুদি নাশ করে দিলেন, এথনিক ক্লিনজিং বানিয়ে দিলেন। আপনি ইন্ডিয়াতে এসে বলতেছেন আমরা অরিজিনাল তখন থেকে আইছি, কোথেকে? জার্মানি থেকে আইছি, আমরা শ্রেষ্ঠ, ওখান থেকে আসছি হিন্দু শ্রেষ্ঠত্ববাদ। এখন আপনি ওদের এই বক্তব্যের ভিতরে কান ঝালাপালা হয়ে গেছে আমি মুসলমান বলে, এখন আপনার ভিতরে আপনি অজান্তে আপনারটাকে ওটা শ্রেষ্ঠত্ববাদ বানালেছেন, এই আপনি শেষ। শ্রেষ্ঠত্ববাদ মানেই হলো আপনি আর রাষ্ট্র এক রাখতে পারবেন না। আপনি বাংলাদেশে যুদ্ধ করতেছেন 71, আপনি বলতেছেন এটা হলো পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই, ওটা আরেকটা এথনিক গোষ্ঠী, তার বিরুদ্ধে আমাদের বাঙালি এথনিক গোষ্ঠীর লড়াই নাকি। সো এথনিক গোষ্ঠী শ্রেষ্ঠত্ববাদ দিয়ে করতে গেলে পরে, জাতিবাদ দিয়ে করতে গেলে পরে আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাহলে সলিউশন কি? সলিউশনটা কি? সলিউশনটা হলো সোজা, এইটারই সলিউশন হলো সাম্য। মানে হলো আপনার জিওগ্রাফিক্যাল ভূখণ্ডের মধ্যে যেটা আপনার রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে প্রতিটা লোক নাগরিক এবং সমান সাম্যের নাগরিক।
রাজনৈতিক অধিকারের দিক থেকে সবাই সমান, তাতে ভিতরে যতই ক্ষুদ্র গোষ্ঠী থাকুক কি বড় গোষ্ঠী থাকুক, বড় এথনিক গোষ্ঠী থাকলেও যা, ছোট থাকলেও তাই। আপনার ভিতরে মনে করেন 1000টা মাত্র ইয়ে আছে, মণিপুরি আছে, বাংলাদেশে মণিপুরি আছে কিন্তু, কিংবা সাঁওতালরা আছে, গারোরা আছে, ছোট 1 লাখও হবে না বোধহয়। যাই থাকুক, একজন থাকলেও সবাই অধিকারের দিক থেকে সমান হবে, এরকম একটা নাগরিকত্ব ধারণা প্রয়োগ করেন, তাহলে আর আপনি জাতিবাদের খপ্পরে পড়বেন না, দেশ ভাঙবে না। কথা ক্লিয়ার? তাহলে এখানে রাজনৈতিক এই সাম্য আবার কমিউনিজমের সাম্য না, কিন্তু সাবধান, মানে কত যে সাবধানতা লাগে। রাজনৈতিক অধিকারের সাম্য আসলে এই দিক থেকে সবাই সমান। এরপরে সে নিজে কোন ধর্ম পালন করে এটা তার উপর ছেড়ে দেন, এবং ওখানে তার স্বাধীনতা যেন এনশিওর করে, এইটা দেখার দায়িত্ব এই সাম্যের রাজনীতি রাষ্ট্রটা, তার দায়িত্ব হলো প্রত্যেকে যেন তার ধর্ম পালন করতে পারে, কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। ও যেমন খুশি তেমন ভাবে ধর্ম পালন করবে, এবং এটাকে এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। সো জাতিবাদের এই যে ভেঙে যাওয়াটা সারা জীবন দ্বন্দ্ব করবে। এই যে আধিপত্যবাদ তৈরি হচ্ছে, আসলে জাতিবাদ থেকে আধিপত্যবাদ, আমি শ্রেষ্ঠ। জমিদার হিন্দুরা যেমন বয়ান নিয়ে আসতেছে যে আগে মোগল আমলে এটা ছিল, সো আমরাও এখন আমরা হলাম আসল, এবং আমরা আসল এই জন্য যুক্তি দিচ্ছি যেহেতু আগে সবাই হিন্দু ছিল। আগে সবাই তো এক ধরনের হিন্দু ছিল না, আগে বললেও এটা প্রত্যেক আলাদা আলাদা। ওই যে বললাম 18টা প্রদেশে 18 রকমের এথনিসিটি আছে, ভিতরে তো আরো সাব এথনিসিটি আছে। কাজে এথনিসিটির গর্ব দিয়ে একজন আরেকজনকে ক্লিন করবে, এই যে ক্লিনজিং, নির্মূল, এই যে ইয়ে বলছে জামাত নির্মূল করে দিবে ফখরুল সাহেব, দেখেন এই নির্মূল গুলা করতে আসছে, আপনার এথনিসিটির চিন্তা থেকে আসতেছে। তাহলে এই হচ্ছে সলিউশনটা। বাকিটা কে কি করে নিবেন আমার এই কথা, সে অন্য জিনিস, আমি সেদিকে এখন যাব না। এখন আসেন, আপনি বলতেছেন তাহলে রামমোহনের ভুলটা কি? রামমোহন মনে করতেছে রাষ্ট্র মানে জাতি রাষ্ট্র, প্রথম ভুল। কোন জাতি? এথনিক জাতি। কোত্থেকে শিখতেছে? ওর সামনে তখন আছে যেটা জাতি, সেটা হলো ব্রিটিশরা। এই ব্রিটিশ জাতিকে, ব্রিটিশ রাষ্ট্রটাকে সে রিয়েলাইজ করতেছে এটা ব্রিটিশদেরই এথনিক রাষ্ট্র। ব্রিটিশদের এথনিক নাম হলো অ্যাংলো, যেখান থেকে ইংলিশ শব্দটা আসছে। ইংরেজি শব্দটা আসছে অ্যাংলোটারই। অ্যাংলো যখন, অ্যাংলো হলো জাতিগত নাম, ভাষার নাম হলো ইংলিশ। ঠিক যেমন আমাদের এথনিক নাম হলো বাঙালি, ভাষার নাম হলো বাংলা ভাষা। ক্লিয়ার? এখন এরা অ্যাংলো না, আবার আমাদের রামমোহন আবার ওটাকে অ্যাংলো হিসাবেও দেখে নাই। ও মনে করতেছে এটা দৃঢ় বিশ্বাস তার, কারণ জমিদার হিন্দুর ভিতরে বড় হচ্ছে। সে বলতেছে যে আমরা আসলে, বুঝছো, এই জাতিরাষ্ট্র হলেও প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু পিছনে একটা ধর্ম থাকে। এটা হলো ধর্মীয় এথনিক রাষ্ট্র। জাতি মানেই ধর্মীয় এথনিক জাতি, কিঞ্চিত ধর্মীয় কিঞ্চিত এথনিক, দুইটি থাকে, থাকতে হয়। সো অ্যাংলো বললে তো শুধু এটা এথনিক বুঝালো, ধর্ম কই? সেই জন্য তখন বলছে এটা অ্যাংলো ক্যাথলিক। ক্যাথলিসিজম হোল ইউরোপে ক্যাথলিসিজম, বা ওয়েস্ট ইউরোপে, যদি সোভিয়েত মানে রাশিয়া আর ইস্ট এশিয়া, ইস্ট ইউরোপটা বাদ দিলে পরে বাকিটা কিন্তু সব ক্যাথলিকই। সো ক্যাথলিকদের ভিতরে যারা অ্যাংলো, এগুলো অ্যাংলো ক্যাথলিক, ব্রিটিশ অ্যাংলো ক্যাথলিক। রামমোহনের দৃষ্টিতে এইটাই মুখ্য পরিচয় তাদের। এখান থেকে সে আনছে যে তাহলে আমি যদি আগামী দিনে ইন্ডিয়াকেও একটা রাষ্ট্র বানাতে চাই, তাহলে সেটারও তো একটা ধর্মীয় এথনিক পরিচয় থাকতে হবে। এই হচ্ছে ঘাপলাটা করতেছে রামমোহন। কিন্তু এই আবার এই সবগুলোর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ চিন্তাবিদ। কিন্তু ওরা আশেপাশে চিন্তা করছে যে আগামী দিনে একটা ব্রিটিশদের মতো রাষ্ট্র বানাইতে, এটা তো আর কেউই করে না। ওরা তো ধরে নিয়ে চাইছে ব্রিটিশরা দর করছে, ব্রিটিশের আন্ডারই থাকতে হবে, কিন্তু বেরিয়ে কি করবো এরকম চিন্তা তারও নেই। রামমোহন অ্যাটলিস্ট অ্যাডভান্স, যে সে বুঝতেছে যে তাকে ব্রিটিশদের মতো একটা রাষ্ট্র ইন্ডিয়া বানাইতে হবে। কিন্তু ঘাপলাটা হলো যে অ্যাংলো ক্যাথলিক ব্রিটিশরা, তাই তাকে কি করতে হবে, এই হচ্ছে তার প্রবলেম। সে তখন এখন নতুন এথনিক, ধর্মীয় এথনিক গোষ্ঠীটা কি বানাবে, এইটা খুঁজতে গিয়ে দেখে যে ওরে মা, শুধু হিন্দু ধর্মের ভিতরে তো এত জাত থাকলে সাম্য আসবে কোত্থেকে? হিন্দু মুসলমান দূরে থাক, নিচু জাতের হিন্দু যদি কুয়াটার পানি ছুঁয়ে দেয়, তাহলে ওই কুয়ায় আর পানি খাওয়া যাবে না, ওই কলে আর পানি খাওয়া যাবে না। জাত ধারণা এত তীব্র, এথনিসিটি তো আসলে এথনিক বিভক্তিগুলো এরকম। সো এইটা
বুঝতে পেরে রামমোহন তখন বলল যে ঠিক আছে, যেহেতু এতগুলো জাত আছে হিন্দুদেরকে দিয়া, তাহলে হিন্দু ইন্ডিয়া মানে অ্যাংলো অ্যাংলো ক্যাথলিকের মতন একটা হিন্দু ইন্ডিয়া রাষ্ট্র না, এটা হবে না। কেন? যেহেতু হিন্দু নিজে এত জাত আছে, এটা হবে না। ও তখন এত উর্বর মস্তিষ্ক, ও তখন একটা নয়া ধর্ম চালু করে। এরপরে তো আবার হিন্দুদের মধ্যে বৌদ্ধ আছে, জৈন আছে, আরো কত কিছু আছে, তার ঠিক নাই। বুদ্ধ আছে, তো বললাম। তাহলে এগুলো সামলাবে কি করে? ও তখন বললে আচ্ছা একটা কাজ করি, নতুন একটা ধর্ম বানাই। এই নতুন ধর্মটাই ব্রাহ্ম। সে ব্রাহ্ম ধর্ম প্রবর্তন করলো। কেন? ইন্টারেস্টিং হলো, এটা কিন্তু একেশ্বরবাদী, একদম মুসলমানদের মতো। হিন্দু ধর্ম কিন্তু একেশ্বরবাদী ধর্ম না, হিন্দু ধর্মের টাইপটা আলাদা। হিন্দু ধর্মটা গ্রিকদের মতন। দুনিয়াতে দুই ধরনের ধর্ম দেখতে পাওয়া যায়। একটা হলো কিতাবী ধর্ম, তোরা থেকে, যেটা আব্রাহামিক ধর্ম বলা হচ্ছে আজকে, আব্রাহামিক অ্যাকর্ড বলা হচ্ছে, যেগুলা সেগুলো এক ধরনের ধর্ম, যেটা কিতাব বেসড যাবে এটা। আর আরেকটা হচ্ছে ইভলিউশনারি, আপনি ধাপে ধাপে একটু একটু করে নয়া নয়া ব্যাখ্যা আনবেন। সেই অর্থে বেদ, উপনিষদ, বৌদ্ধ, এটা হচ্ছে হিন্দুদের স্টাইল। এই যে ইভলিউশনারি এটাকে বলে, গ্রিকদেরও তাই। এই জন্য ইভলিউশনারি ধর্মগুলোর ভিতরে অনেক দেবতা থাকে আবার, ক্লিয়ার? আর আমাদের এখানে যেমন জাহান দুটো, দো জাহানের মালিক তুমি আল্লাহ। ইভলিউশনারি ধর্মের ভিতরে দো জাহানের ওই জাহানটা হলো দেবতাদের বাসস্থান, যেটা এই জন্য ওদের ভাষায় স্বর্গ, যেটা স্বর্গ হলো যেখানে দেবতারা বাস করে, দেবতাদের সমাজটার নাম হলো স্বর্গ। এটা পাওয়া যায় ইয়েতেও তাই, গ্রিক ধর্ম তাই, অসংখ্য দেবতা আছে। এটা মিলবে না ইয়ের সঙ্গে। আবার জিজ্ঞেস করলে খুব গভীরে যারা বিশ্বাস বুঝে, তারা বলবে যে আসলে আমরাও তো এক ঈশ্বরে বিশ্বাস করি, বাট এগুলো এক এক সময় এক একটা গুণকে স্পেসিফাই করতে যে তাকে দেবতা বানাই দিচ্ছি। মানে যে সরস্বতী, যে সে তো আসলে মূল দেবীরই মেয়ে, ওই অর্থে আমরা এক আল্লাহ বা এক ধর্ম, এরকম একটা ব্যাখ্যা তারা দিবে। আমি গ্রহণ করা না করা সেটা অন্য জিনিস, আমি সেদিক দিয়ে কিছু বলছি না। আমি খালি বলতে চাচ্ছি যেটা, যে ব্রাহ্মণ রায় এই ব্রাহ্ম ধর্ম চালু করে, এই জন্য তারা সবাই ব্রাহ্ম। রবীন্দ্রনাথের দাদা ছিল ব্রাহ্মণের সাগরের, এই জন্য রবীন্দ্রনাথের দাদা ব্রাহ্ম হয়েছিল। এইটাই 1815 সালের ঘটনা। কেন ব্রাহ্ম হয়েছিল? ওরা মনে করছিল ব্রাহ্ম জাতিবাদ করবে, ব্রাহ্ম জাতিবাদী ইন্ডিয়া বানাবে। এবারে এটা হচ্ছে রামমোহনের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা, যে অলওয়েজ রাষ্ট্র বানাতে গেলে পিছনে একটা এথনিক পরিচয় থাকতে হবে, এথনিক ধর্মীয় পরিচয় থাকতে হবে, ওখান থেকে আসছে। এইটা করতে গিয়ে যে আকামটা করছে তারা, এটা করতে গিয়ে করে না, এটার পরিণতিতে এইটা 1872 সালের মধ্যে ভেঙে চুরে শেষ, 3 ভাগ বোধহয় হয়ে গেছিল ব্রাহ্ম সমাজটা। আর এরপরে হিন্দুদেরকে একসঙ্গে রাখা যাবে কি করে, এই বলে বঙ্কিমচন্দ্র ময়দানে হাজির হায়াত হয়ে, সেই তখন এটাকে যে হিন্দু জাতিবাদ বানাইতে হবে, এই আইডিয়া হলো রামমোহন, এই বঙ্কিমের সাথে অরবিন্দ ঘোষ, বিবেকানন্দ, এদের কারবার। এইটাই শেষ পর্যন্ত গিয়ে 1885 সালে কংগ্রেস হচ্ছে হিন্দু জাতিবাদের। ঠিক আছে, প্রবলেমটা ছাড়তে পারলো না তারা। এখন তোমরা যদি হিন্দু জাতিবাদ বানাও, তাহলে আমরা মুসলমান জাতিবাদ বানানো ছাড়া উপায় কি? সো ও ডেকে নিয়ে আসছে আর একটা জাতিবাদ, আর একটা এথনিক গোষ্ঠীর ধারণা, আর একটা শ্রেষ্ঠত্ববাদের ধারণা। এই জন্য বলছি অরিজিনাল প্রবলেমটা সলভ হতে পারে একমাত্র যে সবাই শ্রেষ্ঠত্ববাদ ত্যাগ করেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার ধর্ম শ্রেষ্ঠ কিনা এটা আপনি বললে যতটা না প্রমাণ করবেন, তাহলে তো আপনার সবাই মাইরে কেটে শেষ করতে হবে। অপোজিট যারা থাকবে অন্য ধর্মে, তাদেরকে তো কতর করতে হবে, তাইলে না তারা মানবে হ্যাঁ আপনি শ্রেষ্ঠ। প্লাস আরেক প্রবলেম আছে, আপনি আবার যেই ব্যাখ্যার ফ্যাকরা হেরকার ধর্মটা বানাবে, বাকি হেরকার ধর্ম একই ধর্মে, কিন্তু বাকি হেরকারগুলো কিন্তু আপনাকে মানবে না আবার, ফলে ওরাও অমুসলিমের মতন আচরণ করবে, জানো, এই প্রবলেম আছে। ফলে এগুলোর কোনো সমাধান নাই। সমাধান হলো একমাত্র যদি আপনি নাগরিক ডিক্লেয়ার করেন, আর নাগরিক হিসেবে সবার সমান অধিকার, এটা যদি ডিক্লেয়ার করেন, তাছাড়া আর কোনো সলিউশন নেই আসলে। আপনার এরকম ভাঙ্গি থাকবে, দুদিন পরে পরে বাঙালি পাঞ্জাবিকে মারবে, পাঞ্জাবি বাঙালিকে মারবে, হিন্দু মুসলমান মারবে, মুসলমান হিন্দু মারবে, সবাই সবার শ্রেষ্ঠত্ব কায়েম করবে। আমার অনেক দূর চলে গেছি, আমি এখান থেকে ফিরে আসি আমাদের মূল জায়গাটা। তাহলে মূল জিনিসটা হচ্ছে যে হেজিমনি তৈরি হয় কি করে, হচ্ছে কি করে। এখন আসেন, এই হেজিমনিটা, জমিদারের হিন্দুর হেজিমনিটা ফার্স্ট চোট পাচ্ছে কখন? এইটা হচ্ছে আমরা শুরু করছি 1906 সাল থেকে।
কেন? কারণ 1885 পাল্টা আপনি কংগ্রেস বানাইছে হিন্দু এথনিক ধর্মীয় গোষ্ঠী, তার ইন্ডিয়া বানাবে, তাহলে আমাকে এখন মুসলমান এথনিক গোষ্ঠী হিসাবে মুসলিম বানাতে হবে। এটাই 1906 সাল। ফলে সূর্য সেনের গল্প আমাদেরকে দিলে হবে না। সূর্য সেন এই জন্য জমিদার হিন্দুর লেঠেন, খুব পরিষ্কার করে মনে রাখতে হবে। এখানে ফাঁক তালে আমার কান্দে জড়াই দিবেন এরা আমার বীর ছিল না, এরা আমার বীর ছিল না। 6 সালে কেন মুসলিম লীগ হলো? কারণ 5 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ কি? আর বঙ্গভঙ্গের বিরুদ্ধে কেন আপনি? আমরা তো বঙ্গভঙ্গের পক্ষে। আমরা তো চাইবো যে মুসলমান অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তান হবে, তাহলে এটা আপনার স্বার্থে লাগবে না তো। এই জন্য আপনি এই ভাঙনটা ব্রিটিশরা এবার আলাদা প্রদেশ করে দেওয়াটাকে পছন্দ করেন না। এটাই তো বঙ্গভঙ্গ। এবং তার জন্য যারা হাতে অস্ত্র উঠে নিচ্ছে এরাই তো সূর্য সেন। তো এই লেঠেলদেরকে আমরা কেন আমাদের লোক মনে করবো? এরাই তো বলতেছে ঢাকাকে কেন্দ্র করে ঢাকা রাজধানী করে একটা প্রদেশ হবে, এটা মানে না তারা। আমি তো দেখছি ঢাকা রাজধানী হলে আমার লাভ আছে, পূর্ববঙ্গের লাভ আছে। সো এই যে ইন্টারেস্টেড ঝামেলা লাগছে তো, যেহেতু আপনি এথনিক গোষ্ঠী হিসেবে হিন্দু জাতিবাদ দিয়ে আগামী দিনের ইন্ডিয়া 85 সালে আগামী দিনের ইন্ডিয়া বানাতে চাচ্ছেন হিন্দু জাতিবাদ দিয়ে, এটাতে মানব না। এবং আমাদের এদিকে বাংলায় হিন্দু জাতিবাদটাই তো আসলে জমিদার হিন্দু, কারণ তারা অলরেডি হেজিমনি নিয়ে বসে আছে। সমাজে কোথায় কি হবে না হবে তারা ডিক্টেট করতেছে। মুসলমান কুকি লেগে বসে রয়েছে, মাথা তুললে না থাপড়াই দিবে। বললাম না, এমনকি জমিদারের ওই যে অফিসে গেছেন, কাছারি ঘরে গেছেন, আপনি দেখছেন সামনে 17 ইঞ্চি পাতা আছে, আপনার জন্য 17 ইঞ্চি নেই, হিন্দু প্রজাদের জন্য 17 ইঞ্চি আছে, আপনার জন্য ঘাসের উপর বইতেছেন, আপনি ওয়েট করতেছেন, জমিদারের কাছে আইছেন। আপনাকে হুকা খেতে দেয় সস্তা তামাক, নারকেলের মালা দিয়ে বানানো হুকা, আর ওদেরকে দিচ্ছে তামা পেতলের বানানো হুকা, দামি তামাক। তো এই ডিফারেন্সটা সবসময় করে আসতেছে, কারণ আপনি তো হিন্দু জাতিবাদী, হিন্দু এথনিক শ্রেষ্ঠত্ববাদী, ফলে আপনি তো এই বৈষম্যগুলো করবেনই। আসলে করবেন বলেই তো 1885 সালে হিন্দু জাতিবাদ এর কংগ্রেস বানাইছেন। এনিওয়ে, তাহলে আমাদেরকে আপনার বিরোধিতা করা ছাড়া পথ কি? এই বিরোধিতাটাই হয়ে গেল 47 সালে আমি যখন ভাগ করে নিলাম দেশ। তাহলে দেশভাগটাকে আপনি দেখছেন ও সাম্প্রদায়িকতা, আগেই তো আপনি সাম্প্রদায়িকতা আপনি করছেন। আপনি এথনিক সাম্প্রদায়িক শব্দ ওদের, ওই শব্দ ব্যবহার করবেন না। আপনি আমার এথনিক পরিচয় লোপ পাওয়া দিচ্ছেন। আপনি আমাকে ইকুয়াল মনে করেন না। যে কথা আমি প্রায় বলি, এখনো কলকাতার রাস্তার ধারের কোনো স্টলে, তাদের বাসার স্টল, আমাদের রাস্তার ধারে চায়ের দোকানে বসে আপনি মুসলমান হিসেবে হিন্দুদের পাশে বসে চা খেতে পারবেন না। ও যদি জানে যে আপনি মুসলমান, থাপড়ায় উঠে দিবে আপনাকে, বাকি এন থেকে পাশে বসে চা খাস। এটা তো অনেক ছোঁয়াছুঁয়ি। এই কাপটা ভালো করে, এই কাপ ফালাই দিয়ে, কাপে কিন্তু খাবো না আমি, বাকি হিন্দুরা বলবে মুসলমান খাইছে। এই 23 সালেও মমতা ঠেকাইতে আর নাই। এই ছোঁয়াছুঁয়ি, মুসলমান তাদের চেয়ে খাটো, এই ধারণা এখনো তারা চর্চা করে বেড়াচ্ছে, তাদের শ্রেষ্ঠত্ব কায়েম করে রাখছে। তো অরিজিনাল আধিপত্যের অরিজিন তো ওখান থেকে আসতেছে। এইবার আসল জায়গাটায় আসি এখন। এতে গেল জমিদারকে কেন্দ্র করে কেন ইন্ডিয়ান হেজিমনিটা, হিন্দু হেজিমনিটা আসতেছে, যেটা এখনো কন্টিনিউ করতেছে মোদির ইন্ডিয়া আধিপত্যকে ধরে রাখার জন্য। রকে দিয়ে আরেক কায়দা এটাকে ইউজ করতে যাচ্ছে। এইবার এইটার পিছনে তারা আরেকটা হাতিয়ার পাইছে, সেই হাতিয়ারটার নামই হলো ওই যে, এই হাতিয়ার চর্চার জায়গা হলো বিষয়টি কেন। আচ্ছা, এইবার রেনেসা বলে যে শব্দটা আসছে, রেনেসার ব্যাখ্যা বদলাই দিছে তারা। রোমের রেনেসা ফালাই থুয়ে তারা আবার বেঙ্গল রেনেসা বলে এটা ব্যাখ্যা করে একটা নিজেরা বই লিখছে। খুবই সাবধান, রেনেসার কথা শুনবেন কোনো অসুবিধা নেই, কিন্তু বেঙ্গল রেনেসা শুনলে 7 হাত দূরে থাকবেন, পারলে এটাকে কবর দিবেন, আজিমপুরের কবরস্থানে পুঁতে দিবেন। কারণ এইটাই হলো এই ভারতীয় ইন্ডিয়ান হিন্দু আধিপত্যবাদের রূপটা হলো এইখানে। মানে জমিদার হিন্দু নিজেদেরকে তো স্টাবল করার জন্য, আরো স্ট্রংলি পতিত করে দেওয়ার জন্য এই বেঙ্গল রেনেসার আশ্রয় নিয়েছিল। বেঙ্গল রেনেসার সার কথা হলো যে মুসলমানরা এটা পচা কোপাইতে হবে। বেঙ্গল রেনেসার সার কথা এটা। রবীন্দ্রনাথের তখন 12 বছর বয়স। এর বেঙ্গল রেনেসার বলে যে বইটা আছে, সুশোভন সরকারের অরিজিনালটা,
এই সুষম সরকারের বইটা পড়ে দেখবেন, ওখানে দেখবেন হিন্দু মেলা বলে একটা চ্যাপ্টার আছে, হিন্দু মেলা। বইটা ইয়েতে পাওয়া যায়, বইটার অরিজিনাল লেখক যে একটা সার্টেন টাইমের পরে বইটা পাবলিকের বই হয়ে যায়, কপিরাইট থাকে না। তো সেই হিসাবে এটা আপনি গুগলের ইয়ে হিসাবে আপনি ওয়েবসাইট গুগলে পাবেন আর কি, গুগলে এই জন্য বেঙ্গল রেনেসাঁ বইটা পাবেন। এটার ভিতরে দেখবেন হিন্দু মেলা বলে আচ্ছা, এটার একটা বাংলা অনুবাদ কলকাতা থেকে প্রকাশ হয়েছে, আমার কাছে ওটা কালেক্ট নেই, আমি একটা সময় এইটার আবার অনুবাদ করছিলাম, কিন্তু কখনো এই আলসামি করে বইটা প্রকাশ করা হয় না, কারণ আমার উদ্দেশ্য বইটা প্রকাশ করা না, আমি তো বেঙ্গল রেনেসাঁ শিখাইতে চাই না, আমি চাই বেঙ্গল রেনেসাঁর বিপরীত করতে। তাহলে আমাকে এবার অনুবাদের পরে একটা ইন্টারপ্রিটেশন দিতে হবে, এই ডাবল কাজ করতে যে পারি না, শেষ পর্যন্ত অনুবাদটা করে এই জিনিসটা আটকে গেছে, বচকাই গেছে। তবু যারা আসলে কি আছে ওখানে বুঝতে চান তারা ইন্ডিয়ান বাংলাটা দেখতে পারেন, আমি পিডিএফ চাইলেও পেতেও পারেন বোধহয়, যদি ইদানিং নানান ধরনের কাণ্ড দেখতেছি আমি। যাই হোক, সার কথাটা বলে দিলাম। সো বেঙ্গল রেনেসাঁ এইটা হচ্ছে হিন্দুত্ববাদের আখড়া, সেন্ট্রাল পার্ট। আর এই বেঙ্গল রেনেসাঁকে আমাদের এখানে যেন ইউরোপের রেনেসাঁ এই নাম দিয়ে তুলে আনছে এই বিশ্ব সাহিত্য কেন্দ্র। এতক্ষণ আমি লিঙ্কটা ধরাতে পারলাম কিনা, মান করতে হচ্ছে সে আমাদের রেনেসাঁ শেখাচ্ছে, মডার্নিজম শিখাবে, কিন্তু আসলে সে তো হিন্দু জাতিবাদ করবে, হিন্দুত্ববাদ করবে, হিন্দুত্ববাদের শ্রেষ্ঠত্ব গান গাইবে। ক্লিয়ার? এ হচ্ছে এই দুইটার সম্পর্ক। এর ভিতরে হিন্দু মেলা চ্যাপ্টারটা দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন রবীন্দ্রনাথের স্বপ্ন কি, তার বাপ দাদাদের স্বপ্ন কেমন ছিল, বেঙ্গল রেনেসাঁ দিয়ে কি করতে চায়। আমি এই পার্টটা বড় করবো না, ওই পার্টে যেতে হবে, অনেক দূর চলে গেছি এদিক সেদিক। স্ট্রেট চলে আসবে এখন বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্র তাহলে জন্ম হচ্ছে 80s-এ, 80-র দশকে। একালে সে একটা নতুন টার্ন নিচ্ছে, যখন হাসিনের এই যে 17 বছর, 15 থেকে 17 বছর দেখছি আমরা, এই সময় সে একটা বিশেষ কাণ্ড করেছে, বিশেষ হিন্দুত্ববাদী প্রজেক্ট নিয়েছে, একদম মোদির প্রজেক্ট এটা। ওয়ার অ্যান্ড টেররের সময় আসলে এটা, ওয়ার অ্যান্ড টেররের সময় আমরা সব মুসলমান হয়ে যাচ্ছি, আমরা জঙ্গি হয়ে যাচ্ছি, মুসলমান হওয়া তো ভালো, আমরা জঙ্গি হয়ে যাচ্ছি। তো জঙ্গি হওয়ার ঠেকানোটার প্রোগ্রাম নিতে হবে, নাহলে তো হাসিনাকে শক্তিশালী করা যাবে না, হাসিনার উপরে ইন্ডিয়ান হেজিমনিটা কায়েম হবে না ঠিক মতন। তাহলে আমাদেরকে কালচারালি কোপানোর একটা বন্দোবস্ত করে দিতে হবে। এই বন্দোবস্তটা নেয় আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্র। কিভাবে? এই আবু সাইদ দেখেন নাম দিচ্ছে কি বিশ্ব সাহিত্য, সাহিত্যটা পড়তে, বিশ্ব সাহিত্য, ওয়ার্ল্ডের যত ধরনের সাহিত্যিক ব্যবহার আছে এগুলো পড়তে হবে না। এগুলো এই কথার আড়ালে আপনি আসলে বলতে চাচ্ছেন বিশ্ব সাহিত্য বলতে আপনার যে হিন্দুবাদী ধারণাটা আছে, আলোকিত হওয়ার ধারণাটা আছে, মুসলমানরা খারাপ, মুসলমানদের কোপাইতে পেতে ধারণাটা আছে, ওই ধারণাটা সমাজে প্রতিষ্ঠা করতে, তাহলে কি হবে? তাহলে মুসলমানরা আর ডিগি ডিগি নামাজ পড়বে না, তারা সেকুলার হয়ে যাবে। তাহলে আরামে আমাদের ভারতীয় হেজিমনিটা কায়েম হয়ে যাবে, আমরা আরামে শাসন করতে পারবো। আচ্ছা, সারকাত ব্যবস্থাটা কি নিয়েছিল? ব্যবস্থাটা নিয়েছিল এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে, বই পড়ার একটা প্রজেক্ট নিয়েছিল। দেখে মনে হচ্ছে বই পড়ার প্রজেক্ট ভালোই তো, খারাপ? হ্যাঁ, এই যে বাসে করে রীতিমতো লাইব্রেরি সাজাই নিয়ে পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই, আহারি কত উন্নতি, এটা আমরা সব মডার্ন হয়ে যাবো, খুবই ভালো তো। এটা বিরোধিতা করার কি আছে? যারা বিরোধিতা করছে তারা খুব মন্ডুক, ধর্মীয় কানা লোক, মুসলমান সব। কিন্তু আসল প্রোগ্রাম কি ছিল? আসল প্রোগ্রাম ছিল আমাদের এখানে জঙ্গিবাদ তাড়ানোর নাম করে ইন্ডিয়ান হেজিমনিটা কায়েম করা। কি করে? বই পড়লে, কোন বই পড়লে? বই মানে তো সবই এই যে কলকাতার বইগুলা, হিন্দুত্ববাদের যে বইগুলা, বেঙ্গল রেনেসাঁর মেনে লেখা বইগুলা, ওগুলো যদি আমাদের এখানে ইয়াংদেরকে এবং এডুকেটেড লোকদেরকে পড়ানো হয়, তাহলে তো ওরা বুঝতে পারে ধর্মটা কত খারাপ জিনিস। না, সব ধর্ম না, মুসলমান ধর্মটা কত খারাপ জিনিস। তাহলে ওদেরকে বই পড়ার প্রতিযোগিতা দেখে মনে হয় ভালো ভালো তো। এই প্রজেক্টটা হলো এডুকেশন মিনিস্ট্রি, আর এটা বাস্তবায়ন করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। কিভাবে? আচ্ছা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাথার উপর হঠাৎ করে বাতিঘর নামে একটা প্রকাশনী সংস্থা অফিস হয়ে গেল কেমনি?
হুইজ বাতিঘর? বাতিঘর অরিজিনালি চিটাগাঙের এক প্রকাশক, এক হিন্দু মানুষের। তাকে এই বই কেনার যে ফান্ডটা দিল, বই কিনতে হবে না, বই ডিস্ট্রিবিউট করবে, ওই বই কিনবে বাতিঘরের কাছ থেকে। বাতিঘর সাপ্লাই দেবে তারা মাথার উপরে, তাহলে বিশ্বভারতী কেন্দ্রের মাথার উপরেই তারা পুরো ফ্লোর এটা ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, আপনার কাছে মনে হবে এর এমন কি খারাপ করেছে? এমন কিছু এত আপনি এত সব এদের বিরুদ্ধে বলছেন কেন? এখন শুনেন কি হয়েছে। তখনকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল রাখাল বালকটা, আপনার চিনছেন, শাতিউর রহমান। এটা কতদূর গেছে চিন্তা করেন হিন্দুত্ববাদী প্রজেক্টটা। এই বাতিঘরকে মিনিমাম 10 কোটি 20 কোটি দিলে আমি অবাক হবো না। বিনা সুদের লোন দেওয়া হয়েছে। বই পাঠের বই সাপ্লাই দিবে ইয়াকে, বিশ্বভারতী কেন্দ্রকে, পুরা টাকা দিবে এডুকেশন মিনিস্ট্রি। এবার আর বাতিঘর দিবে বই সাপ্লাই। হিন্দু বই প্রতিষ্ঠানের মালিক না হলে তো কেমনে হয়? সেকুলারিজম কায়েম হবে না। হ্যাঁ, বই পড়ার প্রোগ্রামটা তো সফল হবে না। এই বাতিঘর পরে এই টাকা নিয়ে প্যারিসে বইয়ের দোকান দিচ্ছে, এবং এই টাকা আর যাদেরকে দিয়েছিল কেউ টাকা ফেরত দেন নাই, বিনা সুদের টাকা। আপনি যদি সিম্পলি এই টাকাটা নিয়ে আর একটা নামে যদি ব্যাংকে রেখে দেন, আপনি এমনি 10% সুদ আসবে মিনিমাম, বুঝে নিবার। এবং টাকা নিয়ে এসে ইউরোপের দোকান দিচ্ছে বইয়ের, কর কথা না। এই টাকা নিয়ে এসে কি করছে কে খবর করতে যায় নাই। লাস্টে হাসিনা যখন গভর্নমেন্ট আসলো, তখন ওদের নিজেদের ভিতরে এই টাকার ভাগ কে নিবে, কতটা নিবে, এই নিয়ে ঝগড়া লাগলো। তখন নওফেলকে দিয়েছিল এডুকেশন মিনিস্ট্রি। কেন নওফেল? নওফেলের বাপ ছিল আসলে মহিউদ্দিন। মহিউদ্দিনই হলো 90s-এ, মানে হাসিনার শেষ জমানায়, ভোট দেওয়া যাবে না আমেরিকানদেরকে এই কথা বলে যে বিরোধিতা করছিল, সে হলো মহিউদ্দিন, ইন্ডিয়ানদের হয়ে কাজটা করছিল। সো মহিউদ্দিনের সাথে ইন্ডিয়ানদের সম্পর্ক সেই সময়। এবং আওয়ামী লীগ থেকে আলাদা হয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত পজিশন এক, মহিউদ্দিনের পজিশন একটা, এরকম ডাইরেক্ট আমেরিকান ইন্ডিয়ান সম্পর্ক। তার ছেলেকে সে পাঠিয়েছিল কলকাতায় পড়তে। নওফেল নাকি কলকাতা থেকে পড়ে আসে। কেউ বলে ইসকনের থেকে একটু করে আসছে, আর কেউ বলে যে না, ইসকন ঠিক না, গেছিল রামকৃষ্ণ মিশনে পড়তে, মিশনে পড়তে। ওখান থেকে তার মস্তক দোলা হিন্দুত্ববাদে হচ্ছে। এই জন্য তাকে পছন্দ করে দেখে সবচেয়ে ইয়াংগেস্ট একটা ছেলেকে শিক্ষামন্ত্রীর মতন জায়গায় মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে তাকে। গিয়ে বললো ভাই আমার বেশি ভাগ চাই। এই ভাগের গন্ডগোল লাগলো, বিশ্বভারতী কেন্দ্রের কাছ থেকে সম্পর্ক চুক্তি বাতিল করে দিল। এখন কি আপনাদের কাহিনীটা বোঝা যাচ্ছে? ওয়ারেন টেররে কি করছি আমরা? প্রগতিশীলতার নামে একটা হিন্দুত্ববাদ ক্যাম্প করছে, একটা হিন্দু হেজিমনি একটা, এইটা করতে যাওয়া হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রটাতে। এখন এই আবু সাইদ আলোকিত লোকটা এটাতে অ্যাগ্রি করছেন কেন? কারণ উনিও মনে করেন আলোকিত হওয়া মানে হিন্দু মুসলমান কোপানো। আগে ব্যাখ্যা করেছে যে বেঙ্গল রেনেসাঁ মানে হলো মুসলমান কোপানো। তো এবার বোঝা যাচ্ছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রটা কি বলে ধারণ করা হয়েছে, তৈরি করা হয়েছিল এই আমলে এসে। আপনাদের অনেকের বন্ধুরা ওখানে চাকরি পেয়েছিল এই বই পড়া প্রজেক্টে, 15 থেকে 20,000 টাকা বেতন পেত। আমার যে বাহ, ভালোই তো, একটা প্রগতিশীল কাজ করতেছি, মাসে 15-20,000 টাকা বেতন আসলে খারাপ না, চাকরি পাই না, বিসিএস নাই আমার। তো তারা বিশ্বভারতী কেন্দ্রে চাকরি করছিল। এই সবগুলো ছাঁটাই হয়ে গেছে যখন বিশ্বভারতী কেন্দ্রের নওফেলের সাথে ঝগড়াটা লাগিয়ে গেছে। এখন আসি শর্ট করে, কত বাচ্চা সময়? তাহলে শেষ করি এখন, শেষ কথাটা বলে দিয়ে। আমাদের কপাল খারাপ, এত গল্প, এত দিক ভিতরটা খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছি কয়েকবার, কয়েক রকম ভাবে, কত দিক থেকে, কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসে আবার সে একই চক্করে পড়ছে। আমি বারে বারে বলছি এটা হাসিনার বিএনপি হতে যাচ্ছে। মানুষের মনে করছে আমাদের ক্যাম্পেইন করতেছি, না, সে ইন্ডিয়ান চক্করে পড়ে একটা, মানে হাসিনাকে যেভাবে তার খপ্পরে নিয়ে ফেলে কন্ট্রোল করছিল পুরো বাংলাদেশে, এটাকে আমরা আরেক ভাষায় ইন্ডিয়ান আধিপত্য বলছি। ঠিক সেরকম ভাবে তারেকও ইন্ডিয়ান আধিপত্যের ভিতরে ফেলতে যাচ্ছে বাংলাদেশকে। সে গিয়ে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আবু সাইদকে ধরে নিয়ে এসে তার লাগে মিটিং করছে। কি এখন আবার বই পড়া চালু হবে?
জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বসাহিত্য কেন্দ্রের সেকুলার বই পড়ানো চালু হবে, আমরা যেন মুসলমান না হয়ে যাই। কত খারাপ ধর্ম এটা। আমরা যেন ইন্ডিয়ান হেজিমনিটা, মোদির কথা শুনে আমার ভাবতে যার ইস্কন আসছে আমাদের থেকে বাঁচাতে, এরকম। এখন কি বলবো এটা? তারেক রহমান আক্কেল আছে কিছু? ওইটা কে, কাকে আবু সাইদকে নিয়ে যে বসাইছে তার সামনে, এটা কে? আবু সাইদটা কে? একটা দিনে একটা বাক্য খোঁজ করে দেখেন এই যে লোকটা কি। বাংলাদেশের স্ট্রাগল গুলা কেমন ছিল আসলে? এমনি এমনি হাসিনাকে উপরে ফেলা গেছে? তারেক জানবে না এগুলো। 3 মাসের মধ্যে ইলেকশন দিতে আমি ক্ষমতায় যাবো, এভাবে তো সে আসছে আসলে। সো এই জন্য আবু সাইদকে নিয়ে যাবো, তার সামনে প্লেস করে দেওয়া হচ্ছে। এনাদার ইন্ডিয়ান হেজিমনি এটা। ওই যেমন সুবর্ণা ঠাকুর কি জিল্লুরের বউকে এমপি বানিয়ে দেওয়া, মহিলা এমপি বানায়, তার মতো এটাও তো একটা বিশ্বসাহিত্য কেন্দ্রের লোকটাকে আবার হতে ফেরত নিয়ে আসো। নওফেলের মতন করো না, ওকে দিয়ে আবার সবাইকে প্রগতিশীল সাজাও। অ্যান্টি ধর্ম, অ্যান্টি ইসলাম একটা জায়গায় নিয়ে যেতে হবে তাদেরকে, তা তো খারাপ হয়ে গেছে। মুসলমান সব শেষ করে ফেলালো তো। এই মুসলমান থাকলে তো আমি ইন্ডিয়ান হেজিমনি কায়েম করতে পারবো না, প্রগতিশীল হবো না, আমরা আলোকিত হব না। আনিসুল হক কাজ খুঁজে পাবে না, আরো সুন্দর করে বাকশাল কায়েম করবে, সে পাচ্ছে না তো। তাহলে এখন শুরু হয়েছে এই পর্বটা। আগামী দিন আরো কি হবে আমরা জানি না। নানান এটা বন্ধ হয়ে গেলে আরেক ফর্মে আসবে তারা। সার কথাটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনিটাকে আমাদের নির্মূল করতে হবে। এটা নির্মূল না করা পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র কখনোই বাংলাদেশি মানুষদের জন্য রাষ্ট্র হবে না। এই ইন্ডিয়ান হেজিমনিটা আপনাদেরকে প্রথম এর আগে বাংলাদেশে কোনো ধরনের রাষ্ট্র গঠন পসিবল না। আপনি যতই সংস্কার করেন, নতুন কনস্টিটিউশন লেখেন, কিছু হবে না। তাহলে বিষয়টি কেন্দ্র হচ্ছে যে নিউ ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার ইন্ডিয়ান হেজিমনি কায়েম রাখার। যতটুকু ঢিলাঢালা হয়ে গেছে হাসিনা উপরে ফেলার জন্য, সেটুকু আবার রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া যায় না। আর বোকা তারেক এগুলো কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু না জেনে ওদের ভিতরে মুখ বলে দিচ্ছে। থ্যাংক ইউ, আপাতত এটুকু বলে শেষ করলাম।